ব্র্যান্ডিং যখন পানির মতো সহজ। বন্ধুদের আড্ডায় আমরা প্রায় একটা কথা শুনি, আরে এটা তো পানির মতো সহজ ছিল, তুই পারলি না। আসুন একটু বোঝার চেষ্টা করি পানি আসলে কতটুকু সহজ। একজন পানি বিশেষজ্ঞ বা ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন তারাই বলতে পারবেন পানি আসলে কেমন সহজ জিনিস। আমাদের সাধারণ জ্ঞান দিয়ে পানি সহজ না জটিল তা বোঝা মুশকিল। কয়েক বছর আগে মিস ইউনিভার্স বাংলাদেশের ফাইনাল রাউন্ডে এক প্রতিযোগীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল H2O মানে কি, তখন সে উত্তর দিয়েছিল ধানমন্ডির একটা রেস্টুরেন্ট। ভিডিওটা ভাইরাল হওয়ার পর বিভিন্ন ব্র্যান্ড এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্ট বাড়াতে নানা রকম ফান পোস্ট দিয়ে জোয়ারে অংশগ্রহণ করেছে। এখানে একটু বলে রাখি, ভাইরাল টপিক হলেই সেটা নিয়ে যে পোস্ট করতে হবে বিষয়টা ভুল। আপনার ব্র্যান্ডের পজিশনিং ও আর্কিটাইপের সঙ্গে ম্যাচ না করলে এনগেজিং কিছু করা যাবে না। প্রতিযোগীর উত্তরে বোঝা যাচ্ছে পানির গঠন বেশ জটিল। হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত হয়। পড়তে এলাম পানি নিয়ে, এখন জানতে হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। পানি যতটা সহজ মনে হয় আসলে বাস্তবে ততটাই জটিল। বিশুদ্ধ পানির অভাবে প্রতি বছর কত মানুষ মারা যায় আর কত মানুষ রোগে আক্রান্ত হয় সে খবর কি আছে? এজন্য বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বিশুদ্ধ পানির মতোই পণ্যের জীবন কিন্তু ব্র্যান্ড। সাধারণ ভাষায় বললে ব্র্যান্ড হচ্ছে নাম, লোগো, রং, শব্দ, প্রতীক, চিহ্ন ইত্যাদি যা প্রতিযোগীর পণ্য থেকে আপনার পণ্যকে আলাদা করে। সাধারণ ভাষায় বললে ব্র্যান্ড হচ্ছে নাম, লোগো, রং, শব্দ, প্রতীক, চিহ্ন ইত্যাদি যা প্রতিযোগীর পণ্য থেকে আপনার পণ্যকে আলাদা করে। তার মানে মিনিংফুল একটা লোগো, চমকপ্রদ কালার, দারুণ কন্টেন্ট আর বিউটিফুল প্যাকেজ ডিজাইন করলেই কি একটি প্রোডাক্ট ব্র্যান্ড হয়ে যাবে? হবে বটে, কিন্তু এটা কেবল শুরু। ব্র্যান্ডের সংজ্ঞা বই পুস্তকে যেভাবেই থাকুক না কেন, এর ব্যাপ্তি অনেক ব্যাপক। ব্র্যান্ড কথাটির প্রতি ধাপে অনেক কিছু লুকিয়ে আছে, ঠিক যেন পানির মতো সহজ। পানি কখনোই সহজ কোনো বিষয় নয়। পণ্য তৈরি হয় ফ্যাক্টরিতে, কিন্তু ব্র্যান্ড তৈরি হয় মানুষের মাইন্ডে। স্ট্রং ব্র্যান্ড হচ্ছে ওটা যার নাম শুনলে মানুষের ভেতরে পজিটিভ কেমিক্যাল নির্গত হয়। একটু চিন্তা করে দেখুন তো, অ্যাপেল বা আইফোনের নাম শুনলে ভেতরে কেমন ফিল কাজ করে। আবার কয়েকদিন আগে বের হওয়া উই মোবাইলের নাম শুনলে কী রিয়াকশন হতো। ব্র্যান্ড কাস্টমারের মনের মধ্যে এক ধরনের ফিলিংসের জন্ম দেয়। বিভিন্ন সেক্টরে আপনার পছন্দের কিছু ব্র্যান্ড নেম লিখুন তো। ফ্যাশন, স্মার্টফোন, পার্সোনাল কেয়ার, ফার্নিচার, জুয়েলারি, আইসক্রিম, অর্গ্যানিক ফুড, ই-কমার্স। প্রথমত আপনি সেই নামগুলো লিখেছেন যেগুলো আপনার টপ অফ মাইন্ডে ছিল এবং যেগুলোর প্রতি আপনার ভালো লাগার ফিলিং আছে। আমি ফ্যাশন ক্যাটাগরিতে চোখ বন্ধ করে এক্সটেসির নাম লিখে ফেলি, কারণ এটা ট্রেন্ডিং ব্র্যান্ড। ই-কমার্সের রকমারি আমার টপ অফ মাইন্ডে থাকে। অন্য ক্যাটাগরির পছন্দের কথা না বলি, মানুষ ভাবে
মানুষ ভাববে আমি পেইড মার্কেটিং করছি। মার্কেটিং পণ্যকে মানুষের কাছে পরিচিত করায়, আর ব্র্যান্ডিং অন্য পণ্য থেকে আলাদা করে। মার্কেটিং পণ্যকে মানুষের কাছে পরিচিত করায়, আর ব্র্যান্ডিং অন্য পণ্য থেকে আলাদা করে। ব্র্যান্ড ইজ অল অ্যাবাউট কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। প্রায় 2 দশক আগে 100% হালাল সাবান বলে মার্কেটে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল অ্যারোমেটিক সাবান। 67% পর্যন্ত এর বিক্রি বেড়েছিল। এটি লাক্সের মার্কেট শেয়ার রাতারাতি নামিয়ে দিতে সক্ষম হয়েছিল। হালাল সাবান বলে অ্যারোমেটিক সাবান মূলত একটি কমিটমেন্ট দিয়েছিল যে তারা বেহালাল হারাম কিছু করবে না। এই কমিটমেন্ট শুধু পণ্য হালাল করে প্রস্তুত করার ব্যাপার নয়, এটা একটা সামগ্রিক অঙ্গীকার ছিল। এই কনসেপ্ট এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এই সাবান না পাওয়া গেলে মৃত ব্যক্তির গোসল পর্যন্ত দেরি করানো হতো। অ্যারোমেটিক হালাল সাবান ছাড়া মুর্দার গোসল বন্ধ হবে না এমন ভাবনা কাজ করত। সাবান ছাড়া মুর্দার গোসল শুদ্ধ হবে না এমন ভাবনা কাজ করত। এটাকেই বলে ইমোশনাল মার্কেটিং। কাস্টমারের সাইকোলজিতে হিট করার সবচেয়ে কার্যকর পন্থা হলো ইমোশনাল অ্যাটাচমেন্ট, যা এখনকার মার্কেটিংয়ের সবচেয়ে বড় অস্ত্র। জাতিগতভাবে আমরা ধর্মভীরু, অনেক ক্ষেত্রে ধর্মান্ধ। এই জায়গাটায় দারুণভাবে গোছানো ওয়েতে ম্যাস কাস্টমাইজেশন করেছিলেন এই কনসেপ্টের জনক সৈয়দ আলমগীর হোসেন। তার হালাল কনসেপ্ট পরবর্তীতে ফিলিপ কটলারের মার্কেটিং প্রিন্সিপাল বইয়ের 13তম সংস্করণে স্থান করে নেয়। আচ্ছা, রাতারাতি মার্কেট কাঁপিয়ে দেওয়া অ্যারোমেটিক সাবান এভাবে মার্কেটিং থেকে আউট হওয়ার পেছনে অন্যতম রিজন কী ছিল? ঘটেছিল কমিটমেন্ট এবং কনসিস্টেন্সির ব্যত্যয়। হালাল কনসেপ্টে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় টিভিতে সুন্দরী মডেলদের গোসল করা এবং বৃষ্টিতে ভেজা সিনে বিজ্ঞাপন করাটা ব্র্যান্ডের পজিশনিংয়ের সঙ্গে ম্যাচ করেনি। একদিকে শতভাগ হালাল বলে, অন্যদিকে বেপর্দা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে নারী দিয়ে বিজ্ঞাপন জনসাধারণের ইমোশনে চরম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সাবকনসাস মাইন্ডে অ্যারোমেটিক্সের হালাল কনসেপ্টের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে, লাক্স কিন্তু একবারও বলেনি আমরাও হালাল। নিজেদের পজিশনিং ধরে রেখে নিজেদের প্ল্যানেই হেঁটেছে গ্ল্যামার, বিউটি অ্যান্ড বোল্ডনেস। হালাল ব্র্যান্ডিংয়ের মার্কেট সাইজ এখন $2.3 ট্রিলিয়ন, যা প্রতিনিয়ত বড় হচ্ছে। মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগাতে ইউনিলিভার সাম্প্রতিক সময়ে হিজাব, রিফ্রেশ শ্যাম্পু ও লাইফবয় আতর প্রোটেক্ট সাবান বের করে। প্যারাশুটও তাদের সাব ব্র্যান্ড ন্যাচারালে হিজাব ফ্রেশ শ্যাম্পু লঞ্চ করেছে। সানসিল্ক ও প্যারাশুট 2 ব্র্যান্ডই ধর্মীয় অনুষঙ্গ হিজাবের পাশাপাশি সুগন্ধকে ফোকাস করেছে। চুলে 2 দিনব্যাপী সুঘ্রাণ অক্ষুণ্ণ থাকবে। দীর্ঘক্ষণ হিজাব পরে থাকলে চুলে একটা ভাবসা গন্ধ হয়, সেটা দূর করতে সুগন্ধের আয়োজন। যদিও সুগন্ধ হালাল কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইসলামী ব্যাংকের ব্যাপক সাফল্যের কারণে বেশ কিছু ব্যাংক ইসলামী ব্যাংকিং ডিভিশন চালু করে। কিছু ব্যাংকে পুরোপুরি ইসলামী ব্যাংকে রূপান্তর করা হয়। খুব সাম্প্রতিক সময়ে স্ট্যান্ডার্ড ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক পুরোপুরি ইসলামী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। সিটি ব্যাংক সিটি ইসলামিক চালু করেছে। আইডিএলসিও চালু করেছে ইসলামিক স্কিম। একজন মসজিদের ইমাম পাবলিক প্লেসে সারাক্ষণ জোব্বা টুপি পরে থাকেন, এটাই তার প্রফেশনের ব্র্যান্ড আইডেন্টিটি। এই কনসিস্টেন্সি ব্রেক করা হলে তার শ্রদ্ধা পাবার জায়গাটা থাকবে না। সে কখনো
হাফ প্যান্ট আর জার্সি পরে ফুটবল খেলতে নামবে না। একদিন নামবে তো, আর ইমাম পদের চাকরি তো যাবেই, বিচারেরও সম্মুখীন হতে হবে। ঠিক একটা ব্র্যান্ডকে এভাবেই তার জায়গা ধরে রাখতে হয়। মন চাইলেও অন্য কিছু করা যাবে না, করবেন তো মরবেন। মার্কেটিং মূলত কোম্পানি ওরিয়েন্টেড, ব্র্যান্ডিং করা হয় কাস্টমারের ফোকাসড, আর সেলিং প্ল্যান করা হয় ট্রেডার্সের জন্য। ব্র্যান্ড হলো আইডেন্টিটি আর সেলস হলো আলটিমেট রেজাল্ট।